হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই দিন বাসায় অল্প কিছু জলপাই নেওয়া হয়েছিল ডালের সাথে বা ভর্তা করে খাওয়ার জন্য। তো মেয়ে বলতেছি অল্প কটা দিয়ে আচার বানিয়ে দেওয়ার জন্য। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি কীভাবে আচার বানাই জলপাইয়ের। তো ফার্স্টে যে দেখো এখানে জলপাইগুলো এই যে বের করে নিলাম, আর এই যে জলপাইগুলোর মধ্যে এরকম ডান্ডা ছিল। তো এগুলারকে যেভাবে হাত দিয়ে মানে ফেলে দিতেছি। তো চলো এই যে দেখো সবগুলা থেকে এই যে ডাটাগুলা ফেলে দিলাম। তো ফেলে দিয়ে এখন এটাকে ধুয়ে নেব। তো চলো পানি দিয়ে একটু পরিষ্কার করে নেই। আর আমি সবসময় জলপাইয়ের আচারটা এভাবে বানাই। আমার কাছে এরকমই ভালো লাগে। অনেকে আস্তে আস্তে জলপাই দিয়ে বানায়, কিন্তু আমি আস্তে আস্তে জলপাইয়ের চাইতে জলপাইটা সিদ্ধ করে বানাবো, এটাই মানে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। তো এই জলপাইটা ধুয়ে নিলাম। এখন আমি আগে একটা মশলা বানাবো, সেটা হচ্ছে শুকনো মরিচ আর পাঁচফোড়নটা ভেজে নিচ্ছি, কারণ এটা ছাড়া তো কোনো আচারই মানে হবে না। এটা ভেজে নামিয়ে নিলাম। তারপরে যে সেই প্যানের মধ্যে যে জলপাইগুলো ধরেছিলাম সেটা সিদ্ধ বসিয়ে দিলাম। তো চলো এটা সিদ্ধ হতে থাক, সেই পাকে আমি মশলাটা গুঁড়ো করে নিই। আর এদিকে আমার মশলা গুঁড়ো করে চলে আসলাম, আর এদিকে জলপাইটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে কয়েকটা রসুনের কুচ দিয়ে দিচ্ছি। আচারের মধ্যে যদি কোনো আচারের মধ্যে রসুন না হলে কিন্তু ভালো লাগে না। তো জলপাইয়ের সাথে রসুনের কুচটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো চলো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিই। আর এই যে দেখো সিদ্ধ করে পানিটা ঝরিয়ে ফেলে দিলাম। তো এখন আমি এই গরম গরম অবস্থায় জলপাইটাকে হাত দিয়ে তো চটকানো সম্ভব না, তো এরকম একটা গ্লাস দিয়ে তো সেটা দিয়ে যে মানে চটকায় নিতে আসি। আর একটু ঠান্ডা হলে হাত দিয়েও চটকানো যায়, কিন্তু আমার হাতে এই মুহূর্তে এরকম সময় ছিল না, তাড়াহুড়া করতেছিলাম। তো সেই জন্য যে গরম থাকা অবস্থায় গ্লাস দিয়ে এভাবে করে চটকিয়ে নিচ্ছি। তো চলো গ্লাস দিয়ে সবগুলো সুন্দরভাবে চটকিয়ে নেই। আর এই যে দেখো আমার চটকানো হয়ে গেছে একদম রসুন সহকারে। তো এই প্যানের মধ্যে এখন এই যে সরিষার তেল দিয়ে দিলাম। তো চলো আচারটা বানানো শুরু করে। এই যে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর এখানে একটু মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ, কারণ একটু হলুদের গুঁড়া দিলাম যাতে একটু কালার হয়, দেখতে ভালো লাগে। তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। তো এই যে দেখো তেলের মধ্যে মশলাটা ভেজে নিয়ে তারপরে যে চটকানো জলপাইটা যে দিয়ে দিলাম। তো চটকানো জলপাইটা দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি এখানে চিনিটা দেবো। তো আমি সবসময় চিনিটা এরকম করে পরে দিই। অনেকে তেলের মধ্যে দিয়ে দেয়, কিন্তু অনেক সময় দেখা যায় তেলের মধ্যে দিলে চিনিটা দানা দানা বেঁধে যায়, সহজে মানে গলতে চায় না। আর এইভাবে দিলে মানে সাথে সাথে একদম গলে সে শিরা হয়ে যাবে। তো যে দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো আমি এখানে টক মিষ্টি ঝাল আচার বানাচ্ছি, তো সেই জন্য মিষ্টির পরিমাণটা তেমন বেশি দেবো না, মানে যতটুকু লাগে আর কি ততটুকু দিয়ে। এই যে দেখো আস্তে আস্তে চিনি থেকে পানি বের হচ্ছে। আর এটাকে একদম পুরো ভাজা ভাজা করে নিতে হবে, মানে কোনো মানে ভেজা ভেজা ভাব যেন না থাকে, তাহলে কিন্তু আচারটা পরে নষ্ট হয়ে যাবে। আর একদম শুকনো শুকনো করে ভেজে নিতে হবে, মানে যে চিনি থেকে যে পানিটা আর কি বের হয়েছে। এই যে দেখো আমি অনবরত নাড়তেই আছি। তো অনেকটাই শুকায় গেছে। আর এখন এই যে এখানে যে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, পাঁচফোড়ন আর শুকনো মরিচ যে ভেজে রাখছিলাম সেই গুঁড়োটা দিয়ে এই যে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নেব। তো এই যে দেখো আস্তে আস্তে আমি নাড়তেছি, কিন্তু তো অনেকটা সময় নিয়ে কিন্তু এটা করতে হবে, অল্প হোক আর বেশি হোক, কারণ এই যে যখন দেখবে যে প্যান থেকে এরকম উঠে উঠে আসতেছে তখন তুমি বুঝতে পারবে যে তোমার আচারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারতেছো। তো এই অবস্থায় আমার পুরো কমপ্লিট। তো আমি আর বেশি নাড়াচাড়া করবো না, আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে সেরকম তেল হয়নি, কিন্তু যখন এটা ঠান্ডা হবে বয়মে ভরে যখন রোদে দেবো, রোদের তাপে কিন্তু অনেকটা তেল বের হয়ে আসবে। তো আমার আচারের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।